গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, আপনার কাছে ছিলাম না দ্রব্যমূল্য নিয়ে, বিশেষ করে এ পর্যায়ে আমরা যেহেতু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করছি। আপনি তো একেবারে রাজপথে যে বক্তব্য প্রায় প্রতিদিনই যা ছিল যে আমরা একটা রাজনৈতিক দলের বদলে আরেকটা রাজনৈতিক দল, এক ব্যক্তির বদলে আরেক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য আমরা এই আন্দোলন করছি না। যে সংস্কার আপনারা চেয়েছিলেন সেই সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারও কাজ করছে, নির্বাচন কমিশন সহ নানান বিষয়ে সংস্কার চলছে। যে প্রত্যাশায় বক্তব্য দিয়েছিলেন রাজপথে, মার খেয়েছেন, তা পূরণের কত অংশ আপনি পাচ্ছেন? না, সংস্কারের যে প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি হয়েছে, আমি মনে করি যে 7ই জানুয়ারি কিংবা তার পরবর্তী অর্থাৎ জুলাইয়ের অভ্যুত্থানের আগে আমরা যে রাজনৈতিক সংগ্রাম করছিলাম সেটা তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের থাকে না যে আপনার যা মত আছে, 10 জনের যা মত আছে, সেখান থেকে কমন মিনিমামেই তো একটা ঐক্য হয়। ফলে আমাদের অনেক একটা কম্প্রোমাইজড ছিল 31 দফা। তার মধ্যেও বিএনপির 31 দফা, আমাদের মঞ্চের 31 দফার মধ্যে কিছু পার্থক্য কিছু কিছু জায়গায় ছিল। এখন জুলাই আগস্টের অভ্যুত্থান মানুষের প্রত্যাশা, আশা, স্বপ্ন এটাকে আরেকটু প্রসারিত করেছে। 31 দফা প্লাস আছে, 31-এ আটকে নেই আর, 31 থেকে আরও বেশি মানুষ কিছু চায়। সেটাই এখন রাজনৈতিক দলগুলোর সামনে চ্যালেঞ্জ, যে কতটা তারা পূরণ করার জন্য প্রস্তুত আছে, কতটা মানুষের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে। অন্তর্বর্তী সরকার তো ফ্যাসিলিটেটর, তারা তো আসলে কিছু মানে তাদের নিজেদের করার চাইতে তারা মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করবে। সো তারা যেটা এই প্রস্তাবটাও 13ই আগস্টের প্রথম বৈঠকে আমরা তুলেছিলাম যে বিভিন্ন বিষয়ে কতগুলো কমিশন করা, যাতে করে তারা এই ধরনের সংস্কার প্রস্তাবগুলো তৈরি করতে পারেন, যেটার উপরে ভিত্তি করে আলোচনাটা চলবে। সরকার সেটা গঠন করেছে, ইতিমধ্যে 4টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন এবং সেটা এক ধরনের কম্পাইলেশন। তারা যেমন নিজেদের মতামত আছে, তারা বিভিন্ন জন থেকে, সমাজের বিভিন্ন অংশ, ব্যক্তি, দল, গোষ্ঠীর কাছ থেকে মতামত নিয়েছেন। এখন সেই প্রস্তাবগুলো নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা হবে। সরকার সেটা ফেব্রুয়ারি থেকে শুরু করবে বলে বলেছেন। সেখানে যেটা ঘটবে সেটা হচ্ছে কমন মিনিমাম একদিকে হবে, কতগুলো বিষয় ঐক্যমত্য হলো, আরেকটা দিকে থাকবে হচ্ছে যেগুলোতে ঐক্যমত্য হয়নি। যেগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো একটা ন্যাশনাল চার্টার হয়ে যাবে, আর যেগুলো ঐক্যমত্য হয়নি সেগুলো অধিকতর আলোচনা, জনমত, সংগ্রাম ইত্যাদি চলবে। এখন ঐক্যমত্যের জায়গার বাস্তবায়ন নিয়ে এখন আলোচনা একটা গুরুত্বপূর্ণ। ঐক্যমত্য কিসে কিসে হবে, কতদূর পর্যন্ত হবে সেটা আমরা ধারণা করতে পারি, কেননা এবং সেইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলাপ আলোচনা হওয়া দরকার যে মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা কতটুকু যাব। কিন্তু দ্বিতীয় ধাপটা হচ্ছে যতটুকু আমরা ঐক্যমত্য হলাম কিভাবে কার্যকর হবে। আমরা কি একটা নতুন সংবিধান করব, তার জন্য এই সংবিধান বিলুপ্ত করে গণপরিষদ করব, নাকি আমরা আসলে একটা সংবিধান সংস্কার সভা করব, একটা রিফর্ম অ্যাসেম্বলি করব, যেখানে আমরা এইগুলো বাস্তবায়ন করতে পারবো। কোনো না কোনোভাবে এটা সাধারণ পার্লামেন্ট হলে হবে না। আমি একটা শেষ করি, একটা কথা গুরুত্বপূর্ণ। সাধারণ পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করা যায়। অ্যামেন্ডমেন্ট করা মানে সুপ্রিম কোর্ট বলবে এই যে সাংঘর্ষিক না, সাংঘর্ষিক, হ্যাঁ, মানে ওইটা বলার এখতিয়ারটা থাকে। যেমন 15 দিয়ে 13কে বাতিল করা হয়েছে, আবার 15 এখন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট আংশিকভাবে। ঠিক তেমনি হয়তো অষ্টাদশ সংশোধনীয় কোনোভাবে আবার ভবিষ্যতে বাতিল হতে পারে। তাহলে যেটা করা দরকার, সংবিধান যে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, সেইটা জনগণের ম্যান্ডেট। যখন আপনি রিফর্ম অ্যাসেম্বলি বলছেন, এই রিফর্মটা পিপলের উইল আকারে আসবে। ফলে যে সংবিধান রিফর্ম সংবিধান, এটা পিপলের উইল, এটা সুপ্রিম কোর্ট আর তাকে ওভারটেক করার মতো ওইটা প্রশ্ন করার, সুপ্রিম কোর্ট ওইটাকে রক্ষা করার জন্য ওই রিফর্মড কনস্টিটিউশনকে অভিভাবকত্ব করবে। ফলে আমাদের রিফর্মড অ্যাসেম্বলি অ্যাটলিস্ট দরকার, যাতে সংবিধান বাতিলে অনেকে আগ্রহী নয়, কিন্তু সংবিধান রেখেই সংবিধানের একটা কাঠামোগত মৌলিক সংস্কারের জায়গা, যেগুলো কমন মিনিমাম ঐক্যমত্য হবে, সেটা যাতে আমরা করতে পারি এবং সেটা টেকসই হয়। ফলে সেইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাস্তবায়নের জায়গাতে।